দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আজকে আমাদের শুরু হচ্ছে মধ্যযুগের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, মোঘল যুগ। এই মোঘল যুগের ইতিহাসে শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসে কিন্তু আলোচনা হবে না। স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা এবং সেই সঙ্গে সঙ্গে থাকবে বৈদেশিক পর্যটকদের বিবরণ। তাহলে স্কুল সার্ভিসের পরীক্ষার যে টপিকটা আমি একটু আলোচনা করে দিলাম যে মোঘল যুগ থেকে কি কি পর্যায়ে প্রশ্ন আসে, সেটা নিয়েই আমরা আজকে শুরু করলাম। মোঘল যুগের ইতিহাসের প্রথম পর্বে জানা দরকার যে মোঘল শব্দটা কোথা থেকে এসছে, তাই তো? ঐতিহাসিকরা বলছেন, রাসব্রুক উইলিয়ামস বলে এক ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন যে এটা মঙ্গল, এই মঙ্গল শব্দ থেকে কিন্তু মোঘল শব্দের উৎপত্তি। আর এই আশ্চর্য ব্যাপার যে বাবর, যার শব্দের অর্থ কেউ বলছে সিংহ, কেউ বা বলছে বাঘ, সে বাবর কিন্তু এশিয়ার দুই অভিশাপের রক্ত নিয়েই আমাদের জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রশ্ন এসে যায় যে এশিয়ার দুই অভিশাপ কাকে বলা হয়? একজন হচ্ছে চেঙ্গিস খান, আরেকজন হচ্ছে তৈমুর লং। আবার এই চেঙ্গিস খানকে বলা হতো মানব জাতির মড়ক, তাই তো? যাকে আমরা ইংরেজিতে বলি কজ অফ ম্যানকাইন্ড। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারে যে স্যার, এই কার্স মানে তো অভিশাপ, আপনি এখানে স্কর্স শব্দটাকে ইউজ করছেন কেন? দেখে নাও যে মানুষ যখন কেউ কাউকে অভিশাপ দেয় সেটা হচ্ছে কার্স, আর দৈববাণীর মতো করে যখন অভিশাপ কারোর ওপর আরোপিত হয় সেটা বলা হয়, কাকে বলা হয়? এক কথা স্কর্স। তো চেঙ্গিজ যেখান দিয়ে যেত তার পেছন দিকে শকুন আর চিল চলতো। আর ঠিক তারপরেই যে তৈমুর লংয়ের কথা বললাম, এক তুর্কি, যাকে বলা হয় হুইপ অফ গড, তাই তো? এই হুইপ অফ গড তৈমুর লংকে আমাদের ঐতিহাসিকরা এমনও বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন ভগবানের নিপীড়নের যন্ত্র, তাই তো? তাহলে ঈশ্বরের চাবুক ভগবানের নিপীড়নের যন্ত্র, এই ভগবানের নিপীড়নের যন্ত্র আমাদের তৈমুর লং, এরা দুজনেই কিন্তু একটা প্রভাব বিস্তার করেছিল এশিয়ার মাটিতে। ঠিক এবার বাবরের মা, বাবরের মা কুতলুক নিগার খানুম, উনি ছিলেন ত্রয়োদশ বংশধর, মানে 13তম বংশধর কার? আমাদের এই চেঙ্গিস খানের। তাহলে বাবর মায়ের দিক থেকে হলো চেঙ্গিস খান, এবং বাবার দিক থেকে আমাদের কি বলবো, তৈমুর লং এর পঞ্চম বংশধর, তাই তো? ফিফথ ডিসেন্ডেন্ট, পঞ্চম বংশধর ছিলেন। বেশ, এবার বাবরের যেখানটায় জন্ম হয়েছিল সেই জায়গাটার নাম ছিল ফারঘানা। এই ফারঘানা জায়গাটি সেই সময় মধ্য এশিয়ায় অবস্থিত ছিল। এখন আমরা এই জায়গাটাকে ভৌগোলিকভাবে চিহ্নিত করি কি বলে? উজবেকিস্তান বলে। ঠিক 1484 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি আমাদের বাবর জন্মগ্রহণ করেছিলেন, এবং এই জন্মগ্রহণের পরে তার জীবন কিছুদিনের জন্য হলো সুখের ছিল। মাত্র তার বয়স যখন 11, মানে 1494 খ্রিস্টাব্দে বাবরের বাবা ওমর শেখ মির্জা, তাই তো, এই পায়রা ওড়াতে ওড়াতেই ছাদ থেকে পড়ে মারা যায়। রিসেন্ট একটা ঐতিহাসিক গ্রন্থ, যেটা ওয়েব সিরিজের কল্যাণে খুব জনপ্রিয় হয়েছে, যেখানে বলা হচ্ছে এম্পায়ার। বাবর বাবর সম্রাট ছিলেন না, কিন্তু বাবরকে কেন্দ্র করে এম্পায়ার বলে একটা শব্দ ইউজ করা হয়েছে। বলে দিই, সোভিয়েত রাশিয়ার ঐতিহাসিক কাদিরভ, সেও কিন্তু বাবর নিয়ে একটা কি বলবো গ্রন্থ রচনা করেছিলেন এক উপন্যাসের ঢঙে। কেন কেন এত বাবর জনপ্রিয় হয়ে গেল? যে মোগল যুগে আকবর আছে, শাহজাহানের মতো বৈচিত্র্যময় চরিত্র, বা ঔরঙ্গজেব রয়েছে, বা জাহাঙ্গীর রয়েছে, তাহলে আমরা বাবরকে নিয়ে আলোচনা করবো কেন? এই জন্যই আলোচনা করব যে একজন যোদ্ধার সঙ্গে সঙ্গে তিনি একজন সুলেখক, এবং তিনি লেখক হিসেবে যে চেতনা বোধটা তুলে ধরেছিলেন তার গ্রন্থে, সেটা হচ্ছে আমাদের
ভৌগোলিক প্রকৃতি আর অবিসংবাদিতভাবে তার কিছু কনফেশন, স্বীকারোক্তি, তাই তো? রোমান সম্রাট অগাস্টাসের যে স্বীকারোক্তি তার সঙ্গে তুলনা করা হয় ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী স্বীকারোক্তি, এর থেকে কিছু কম নয় যেটা বাবরের আত্মজীবনীতে লেখা হয়েছে। তাহলে এই সমস্ত কিছু রং মশাল নিয়েই আমাদের বাবর এসেছিলেন এবং বাবরকে আমরা তার পরবর্তী পর্যায়ে দেখব। দেখো আমি যা যা বলে গেছিলাম প্রত্যেকটি কথা এখানে দেওয়া আছে। এখানে এক্সট্রা করে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাবরের এই যে উজবেকিস্তান, বর্তমানে এটা এখন উজবেকিস্তান মনে রাখবে, বাবা উমর শেখ মির্জার নামটা মনে রাখবে। এখান থেকে পঞ্চম বংশধর আমাদের তৈমুরলংয়ের তরফ থেকে এবার দেখো বাবর যখন 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করলেন, অশেষ দুঃখ তার জন্য অপেক্ষা করেছিল। বাবরের যে ব্যক্তিত্ব তার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল, তার চেয়েও বড় এক ব্যক্তিত্বময়ী নারী, তিনি হচ্ছেন বাবরের দিদি খানজাদা বেগম। খানজাদা বেগমকে নিয়েই কিন্তু এই এম্পায়ার যে ওয়েব সিরিজটার কথা বললাম তাকে খুব হাইলাইট করা হয়েছে। অনেকেই তার সম্পর্কে ভালো করে জানতো না। এই ভদ্রমহিলা বাবরকে কিভাবে বাঁচিয়েছিলেন ঠিক মায়ের মতো করে, সেই কথাটাই আমি তোমাদের বলবো। বাবর যখন সিংহাসনে বসলেন তার কিছুদিনের মধ্যেই হারিয়ে গেল তার থেকে ফারগানা এবং সমরখন, এবং হারিয়ে যাওয়ার পর বাবর হন্যে হয়ে চেষ্টা করে 1499-এর মধ্যে যখন সেই দুটো জায়গা সংগ্রহ করলেন আবার কিছুদিনের মধ্যে হারালেন। যখন হারিয়ে গেল তখন বাবর একটা সমূহ বিপদের সম্মুখীন হল। কিরকম সমূহ বিপদ? সেই সময় আমাদের আর্চিয়ানের যুদ্ধে বাবরকে নামতে হলো। কেন নামতে হলো? বাবরকে সেই সময় যিনি চ্যালেঞ্জ করেছেন তার নাম সাহিবনী খান। বাবরের কাকার তরফে যত পুত্র ছিল সবাইকে উনি সংহার করেছেন, মানে হত্যা করেছেন। এবার যখন বাবরকে চ্যালেঞ্জ করে আর্চিয়ানের যুদ্ধ করলেন 1501 খ্রিস্টাব্দে, তখন কিন্তু বাবর তাকে খুব ভালোভাবেই মোকাবিলা করার চেষ্টা করেও হেরে গেল। যখন হেরে গিয়ে বাবরের ভিটে মাটিটুকু চলে যাচ্ছে, ঠিক সেই সময় বাবরের দিদি আমাদের খানজাদা বেগম এসে দাঁড়ালেন এবং সরাসরি বললেন সাইবনী খানকে, যদি আমি আপনাকে বিবাহ করি তাহলে আমার ভাইয়ের রাজ্য কি অক্ষত থাকবে? এমন একটা নাড়িয়ে দেওয়া প্রশ্ন তিনি করলেন, যেখানে সাইবনী খান ভীষণ রকমভাবে দুর্বল হয়ে পড়লেন। তার পরবর্তী পদক্ষেপ যেটা ছিল ওই ফারঘানার ওপরে আধিপত্য বিস্তার করা, তার কিন্তু সেভাবে হলো না। তিনি এই কোমল ডাকে সাড়া দিলেন এবং বিবাহ করলেন। এবার যখন বাবরের দিদি খানজাদা বেগমের সঙ্গে সাইবনী খানের বিয়ে হলো, তখন বাবরের রাজ্য রক্ষা পেল। ঠিক এই পিরিয়ডে, মানে আমি বলতে চাইছি 1501 থেকে 1512-র মধ্যে বাবরের জীবনের দুটো বড় ঘটনা ঘটল। 1 নম্বর, যে বাবর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করলেন, এবং 2 নম্বর, বাবর কাবুল দখল করলেন। তাহলে কোন কাজটা বাবরের আগে হয়েছিল? 1504 সালে কাবুল দখল, আর 1507 সালে বাবরের কি হয়েছিল? আমাদের নিজেকে বাদশাহ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই সুখের দিন বাবরের বেশি দিন আর কাটল না, তাই তো? সাইবনী খানের মৃত্যুর পরে বাবর আবার ফারঘানা এবং নিজে কি বলবো ফারঘানা ছাড়া সমরকন্দ হারিয়ে ফেললেন। ঠিক সেই সময় 1512 খ্রিস্টাব্দে বাবরের জীবনে এক অশনি সংকেত এসে নামলে। কে সেই ব্যক্তি? তার নাম উবেদুল্লাহ খান, এবং তিনি অনেককে জড়ো করে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।